আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এখন কথা বলবো সাভা মুভির ট্রেলারটা নিয়ে। মুভিটা আগামী 14ই ফেব্রুয়ারিতে ইন্ডিয়া জুড়ে রিলিজ করা হবে। মুভির পরিচালক লক্ষণ উতেকার। এই মুভিতে অভিনয় করেছে ভিকি কৌশল, যার ক্যারেক্টারটা হবে ছত্রপতি শম্ভুর ক্যারেক্টার। এবার ছত্রপতি শম্ভুকে সে ব্যাপারে আমি সামনে বলতেছি, অনেকে হয়তো জানো। রাশ্মিকা মান্দানাও আছে। রাশ্মিকা মান্দানা অভিনয় করছে ছত্রপতি শম্ভুর বউয়ের ক্যারেক্টার, স্ত্রীর ক্যারেক্টারে। তার মানে পুষ্পার স্ত্রী এখন শম্ভুর স্ত্রী। ওকে। এবং আমার একজন প্রিয় অভিনেতা, যার মুখ আমরা আসলে সচরাচর দেখি না, দীর্ঘদিন পর পর একটা করে মুভি করে, অক্ষয় খান্না। 2022 সালের পর মেবি এটা তার একটা মুভি হতে যাচ্ছে। 2022 সালে দৃশ্যম নামে একটা মুভিতে আমি তাকে দেখেছিলাম। ওই মুভিতে হচ্ছে অজয় দেবগনও আছে। যাই হোক, অক্ষয় খান্না কিন্তু খুব শক্তিশালী একজন অ্যাক্টর। তো এই হচ্ছে এই মুভির কেন্দ্রীয় যে ক্যারেক্টারগুলা। তো এই কেন্দ্রীয় ক্যারেক্টারগুলা যারাই প্লে করতেছে প্রত্যেকেই কিন্তু হয় পপুলার, না হলে দুর্দান্ত অভিনেতা। হয় পপুলার বলতে আমি বুঝাইলাম হচ্ছে রাশ্মিকা মান্দানার কথা। আমার কাছে মনে হয় না যে রাশ্মিকা মান্দানা আহামরি লেভেলের কোনো অভিনেত্রী, বাট সে খুব পপুলার বলতেই হবে, কারণ পরপর যে সমস্ত সিনেমায় সে সাইন করতেছে, মানে উল্লেখযোগ্য সিনেমা প্রত্যেকটাই। এইবার আসি এই মুভির স্টোরির যে মেন থিম, সেটা আসলে কি? ঐতিহাসিক সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি হতে যাচ্ছে। এবার কথা হচ্ছে যে সত্য কতটুকু সত্য থাকবে সেটা সিনেমাটা সম্পূর্ণ না দেখে আসলে বলা সম্ভব না, কারণ আমরা জানি যে মিডিয়া এবং সিনেমা যা ইচ্ছা তাই দেখিয়ে দেওয়া যায়, কারো কাছে জবাবদিহির কোনো প্রয়োজন পড়ে না, বরং ভুলভাল দেখাইলেই আরো সেটা নিয়ে আর কোনো প্রশ্ন উঠে না। কারণ আসলে আমরা তো অধিকাংশ মানুষই ইতিহাস সত্যটা জানি না। আমাদের চোখের সামনে মিডিয়া যেটা দেখায় এবং আমাদের চোখের সামনে সিনেমায় আমরা যেটা দেখি, সেটা যদি সত্য ঘটনা অবলম্বনে সিনেমা হয়, মনে করি যে এইটাই রাইট। তো যাই হোক, সেই কন্ট্রোভার্সিয়াল দিকে আমি যাবই না। আমি শুধু এই সিনেমার ট্রেলারটা আমার কাছে কেমন লাগছে আর জাস্ট একটু মেন থিম নিয়ে আলোচনা করতে চাই। আওরঙ্গজেব ছিলেন মুঘল সম্রাট আর শিবাজি ছিলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কাহিনী যেটা হয়েছিল, শিবাজি আওরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, কারণ আওরঙ্গজেব সবসময় চাইতো শিবাজির যে সাম্রাজ্য সেইটা কন্ট্রোল করার জন্য, অর্থাৎ মারাঠা সাম্রাজ্যে নিজের আধিপত্য বিস্তারের জন্য। শিবাজি জীবিত থাকাকালে আওরঙ্গজেব এবং শিবাজির মধ্যে অনেকবার খণ্ডযুদ্ধ হয়েছে। অতঃপর শিবাজি মারা যায়, একদম প্রকৃতিগতভাবেই মারা যায়। তারপর যে তার যে পুত্র থাকে শাম্ব, সে সিংহাসনে বসে। এবার শাম্বর ছিল রক্ত গরম, সে তৎক্ষণাৎ আওরঙ্গজেবের বিরুদ্ধে লড়াই ঘোষণা করে। আর ইতিহাস সম্পর্কে আমরা যারা জানি তারা খুব ভালোভাবেই জানি যে আওরঙ্গজেব কতটা শক্তিশালী একজন শাসক ছিলেন, তার আসলে বিচক্ষণতা কোন লেভেলের ছিল, নতুন করে আমার মনে হয় বলতে হবে না এই ভিডিওতে। সো 1989 সালে শাম্ব মারাঠার যুদ্ধে আওরঙ্গজেবের সৈন্যদের হাতে ধরা পড়ে এবং পরাজিত হয়, মৃত্যুবরণ করে। এই হচ্ছে এই মুভিটার গল্পের মূল প্লট পয়েন্ট এবং বিষয়বস্তু। আমার মনে হয় না যে এর বাইরে ইতিহাস যেটা বলে যে শেষ পর্যন্ত এই শম্ভুর মৃত্যুর পরে আওরঙ্গজেব মারাঠা রাজ্যে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন, এই ব্যাপারটা এখানে গুরুত্ব পাবে। এই ব্যাপারটা টোটালি এখানে গুরুত্ব পাবে না, কারণ এই মুভিতে আওরঙ্গজেবকে একটা ভিলেন ক্যারেক্টার হিসেবে এবং শাম্বকে হিরোইক ক্যারেক্টার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তো মুভির ট্রেলারে যাদেরকে দেখলাম, এই ক্যারেক্টারগুলো যারা প্লে করেছে, ভিকি কৌশল, রাশ্মিকা মান্দানা এবং অক্ষয় খান্না, লেডিস ফার্স্ট। সো শুরুতেই আসি রাশ্মিকা মান্দানার কাছে। রাশ্মিকা মান্দানা যে ক্যারেক্টারটা প্লে করেছে, ওই ভিকি কৌশল অর্থাৎ শম্ভুর স্ত্রীর ক্যারেক্টার, আমি বরাবরের মতো এই ট্রেলারেও তার অভিনয় নিয়ে বলতে চাই যে স্বাভাবিক, অ্যাভারেজ একটা অভিনয় তার কাছ থেকে আমি দেখতে পাচ্ছি। আমার কাছে ওই যে বললাম যে রাশ্মিকা মান্দানার অভিনয় কখনোই আউটস্ট্যান্ডিং, ওভার দ্য টপ, একদম টপ নচ এই ধরনের মনে হয় নাই। সবসময় মনে হয়েছে যে তাকে একটা হাইপ ক্রিয়েট করার জন্য মুভিতে নেওয়া হয়। ইভেন মানে কেমনে জানি সে সবসময় ভালো মুভিগুলোতেই আসলে সুযোগ পায়। এবার আসি অক্ষয় খান্নার ব্যাপারে। অক্ষয় খান্না এই মুভিতে ফাটায় অভিনয় করছে। শুরুতে তো আমি আসলে চিনতেই পারিনি যে এইটা অক্ষয় খান্না, আর দীর্ঘদিন পর অভিনয় করতেছে। প্লাস যে কস্টিউম, যেই উইক টুইক পইরা, মানে একদম প্রস্থেটিক মেকআপ, এটা তো সম্ভবত প্রস্থেটিক মেকআপই করছে, তাই না? যে এরকম বৃদ্ধ একটা লুক দিছে, টোটালি চেনা যাচ্ছিল না। এই মুভিতে তার যে ক্যারেক্টারটা, এইটা অনেক বড় একটা ক্যারেক্টার। ইভেন আমি বলবো যে এই মুভির যে মেন ক্যারেক্টার হিসেবে যাকে আসলে প্রতিষ্ঠিত করা হয়েছে, ছত্রপতি শম্ভু, এই ছত্রপতি শম্ভু না শাম্বা, ওই হইল শাম্বা, এই শাম্বার থেকেও অনেক বড় ক্যারেক্টার প্লে করতেছে হচ্ছে, মানে ইতিহাস অনুযায়ী বড় ক্যারেক্টার প্লে করতেছে হচ্ছে এই অক্ষয় খান্না। অক্ষয় খান্না প্লে করতেছে কার ক্যারেক্টার? আওরঙ্গজেব। আওরঙ্গজেবকে ছিলেন সম্রাট, মুঘল সম্রাট আওরঙ্গজেব। তো সেই ক্যারেক্টারটা প্লে করা কিন্তু এতটা ইজি না। সো ট্রেলার দেখে মনে হচ্ছে, ট্রেলারে তার এক্সপ্রেশন, অভিনয় সব মিলিয়ে, লুক টুক সব মিলিয়ে আউটস্ট্যান্ডিং মনে হচ্ছে যে আমি আসলে এই অক্ষয় খান্নাকে দেখতেছি না, আমি দেখতেছি আওরঙ্গজেবকে। যদিও আওরঙ্গজেব কেমন দেখতে ছিল, হুবহু তার মতো হয়েছে কিনা সেইটা আসলে এখানে তাকে দেখে বোঝা সম্ভব না, কারণ আমরা আওরঙ্গজেবের আসল চেহারা দেখি নাই। তবে অক্ষয় খান্না থেকে আওরঙ্গজেব হওয়ার যে একটা ব্যাপার, সেটা কিন্তু সে পেরেছে, কারণ আমি তাকে অক্ষয় খান্না হিসেবে প্রথমে আসলে চিনতেই পারিনি। এবং বেশ কয়েকটা জায়গায় তার অভিনয়, এক্সপ্রেশন, কয়েকটা সিন
দেখার মতো ছিল। এবার আসি এই মুভিতে যাকে একদম কেন্দ্রীয় চরিত্র, হিরোইক একটা ক্যারেক্টার হিসেবে উপস্থাপন করা হয়েছে, শিবাজির পুত্র ছত্রপতি শাম্ব। এই ক্যারেক্টারটা প্লে করেছে হচ্ছে ভিকি কৌশল। এখন ভিকি কৌশলকে আসলে কি বলবো, এই ভিকি কৌশল আসলে একজন জাত অভিনেতা। বলিউডে একটা কথা আছে যে নেপো কিটরা আসলে অভিনয় পারে না, তারা হচ্ছে তাদের ফ্যামিলি মেম্বারদের উসিলায় লবিং এর মাধ্যমে চান্স পায়। এই ব্যাপারটাকে আসলে বিট করে দিয়েছে, এই ব্যাপারটাকে মিথ্যা প্রমাণ করেছে ভিকি কৌশল। ভিকি কৌশল দুর্দান্ত, আউটস্ট্যান্ডিং, টপ নচ ছিল প্রত্যেকটা সিনে। এর আগেও যে কয়েকটা মুভিতে যতগুলো চরিত্রে আমরা এই ভিকি কৌশলকে দেখেছি, সে তার জায়গায় কিন্তু পারফেক্ট ছিল এবং তার অভিনয়ের খুঁত তো কেউ ধরতে পারে নাই, বরঞ্চ তার যে পারফেকশনের ব্যাপারটা, ক্যারেক্টারের সাথে একদম মিশে যাওয়া, সেই ব্যাপারটা নিয়ে সবাই অনেক বেশি কিন্তু প্রশংসা করেছে, আলোচনা করেছে। কেউ তার অভিনয় নিয়ে বিন্দুমাত্র সমালোচনা করতে পারে নাই। তো সেই ধারাবাহিকতা কিন্তু সে সাভা মুভিতেও বজায় রেখেছে। এবং আমি বলবো যে এই মুভিটা আসার পরে যদি মুভিটাতে আসলে অতিমাত্রায় অতিরঞ্জিত কিছু না থেকে থাকে, তাহলে এই মুভিটা হতে যাচ্ছে এই 2025-এর শুরুর দিকের ব্লকবাস্টার একটা মুভি এবং ভিকি কৌশলের ক্যারিয়ারের একটা দারুণ টার্নিং পয়েন্ট। হ্যাঁ, আমি এটাকে এইভাবেই বলবো, ভিকি কৌশলের একটা দারুণ শুরু এইভাবেই বলবো। কারণ হচ্ছে ভিকি কৌশল এর আগে অনেকগুলো সিনেমায় কাজ করেছে, ভালো ভালো ক্যারেক্টার প্লে করেছে, কিন্তু যেই অভাবটা ছিল যে এই ধরনের একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার। আবার এইটা কিন্তু, এই মুভিটা কিন্তু সবাই দেখবে। এই মুভিটা আসলে দেখবে বিভিন্ন কারণে। কিছু কিছু মানুষ দেখবে ইতিহাসকে জানার জন্য, মানে নিজের চোখে দেখার জন্য কিভাবে কি হয়েছিল, ভিজুয়ালি দেখার জন্য। বইয়ে পড়লে সেটা একরকম, আর সিনেমার মাধ্যমে দেখলে বিনোদনও নেওয়া যায়, আবার কিছু বিষয় শেখাও যায়, যদিও সিনেমায় সত্যটা দেখানো হয় না। তারপরে ধর্মীয় একটা ব্যাপার স্যাপার তো এখানে আছে। এখানে হিন্দুদেরকে একটু হিরোইক ভাবে দেখানো হয়েছে, তাদের পক্ষ থেকে আসতেছে শম্বা। আবার মুসলমানদের পক্ষ থেকে আওরঙ্গজেবকে দেখানো হয়েছে ভিলেন একটা ক্যারেক্টারে। সো ডার্ক সাইডে ফেলে দেওয়া হয়েছে পুরা একটা ধর্মকে, আবার আরেকটা ধর্মকে দেখানো হয়েছে ওইভাবে, একটু ওইভাবে যে প্রেজেন্টটা করা হয়েছে, এই কারণেও দুই ধর্মের মানুষই এটাকে দেখবে এবং এক ধর্মের মানুষের কাছে এটা সমালোচিত হবে, আরেক ধর্মের মানুষের কাছে এটা হয়ে যাবে একদম চিরসবুজ সিনেমা। সো আমার মনে হয় যে মাঝখান থেকে লাভটা হবে কার? মাঝখান থেকে লাভটা হবে পরিচালক প্রযোজকদের। এইভাবেই আসলে সিনেমার ব্যবসাটা তারা করে, বরাবরই এরকম করে এসেছে। এর আগেও আমরা দেখেছি পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যুদ্ধ বাঁধিয়ে পাকিস্তানকে একদম সমূলে ধ্বংস করে ফেলে একটা সিনেমার মাধ্যমে। এইভাবেই চলতেছে তারা, তাদের সিনেমার কনসেপ্ট মানেই হচ্ছে এই সমস্ত বিষয়। তবে সেই ইতিহাসগুলো কিন্তু আসলে সবটুকু সত্য না, সেখানে যা দেখানো হয় অনেক কিছুই বিকৃত করে দেখানো হয়। তবে বিকৃত হোক আর যাই হোক, ওই দুই ধর্মের মানুষকে নিয়ে যেহেতু এখানে কিছু বিষয় আছে, সো দুই ধর্মের মানুষই ঝুঁকে পড়ে কিন্তু এই সিনেমাগুলো দেখে, আর এতেই এই প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর লাভ হয়, সিনেমার প্রসার ঘটে। যাই হোক, ভিকি কৌশল এখানে দুর্দান্ত অভিনয় করেছে। তার অভিনয় এক্সপ্রেশন প্রত্যেকটা সিনে আমি উপভোগ করতেছিলাম এবং শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছিল তার এক্সপ্রেশন দেখে। তবে আমার মনে হয় যে তার যে চিল্লা চিল্লি, এটা একটু কম রাখলে আরো ভালো করতো। না, সিনেমাতে দেখাই তো সমস্যা নেই, সিনেমাতে এগুলা হয়তো বা ঘটনাক্রমে মানানসই মনে হইতো, বাট এই ট্রেলারে এত বারবার জোরে জোরে চিল্লানো, তারপরে আবার একটা ডায়লগ আছে যে আমরা চিল্লাই না, তো এটার আসলে কোনো জরুরি দরকার ছিল না। আমার মনে হয় যে প্রত্যেকটা দর্শকের কাছেই এই ব্যাপারটা একটু হইলেও বিরক্তি লাগবে যে একটু পরপরই যে চিল্লাই উঠতেছে। তবে হ্যাঁ, দু একটা চিল্লানোর সিনে তার যে এক্সপ্রেশন সেটা দেখার মতো ছিল। কালার গ্রেডিং, ভিএফএক্স এবং ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট থেকে শুরু করে সিনেমার জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সেক্টরে আমার মনে হয় যে একদম কোনো কমতি রাখে নাই, যথেষ্ট ট্রাই করেছে। এক কথায় বাহুবলীর পরে এরকম লার্জার দ্যান লাইফ না, বাহুবলী তো একটু মানে কি বলবো, এটা তো একটু অতিমাত্রায় দেখাইছে, একটু বেশি অকল্পনীয় বিষয়বস্তু সেখানে অ্যাড করছিল। একজন মানুষ সেখানে একদম একাই পুরা যুদ্ধ জয় করে ফেলতেছে, ওইরকম একটা বিষয় ছিল। কিন্তু এইখানে ওইটা থাকবে না, বাট এই যে আয়োজনটা, সেই আয়োজন কিন্তু কোনো অংশে কম না। যেহেতু এটা একটা ঐতিহাসিক যুদ্ধের মুভি, সো এখানে কিন্তু প্রচুর ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট থাকাটা বাধ্যতামূলক, যেটা কিন্তু তারা করেছে। সো বোঝা যাচ্ছে যে মুভিটার ক্ষেত্রে তারা কোনো কারচুপি করে নাই, দর্শকদের ঠকানোর চেষ্টা করে নাই, বরং ভালো একটা মুভি কিন্তু দর্শক পেতে যাচ্ছে। তো বন্ধুরা, সাবার এই ট্রেলারটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাও, আর ভিকি কৌশলের অভিনয় বিশেষ করে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাও।